ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা। হাজির হয়ে গেছি আমরা ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির বিশেষ ঈদ আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি রেজওয়ানুজ্জামান। আর এবারের ঈদটা কিন্তু আসলে এমন সময় যখন বিশ্বকাপ ফুটবল কিন্তু হাতছানি দিয়ে ডাকছে, তাই বিশ্বকাপ উন্মাদনার ঈদ। আমরা এই বিষয়ে সাজিয়েছি আমাদের এই বিয়ন্ড দ্য গ্যালারি। আমাদের সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন এক সময়ে বাংলাদেশের মাঠ কাঁপানো ফুটবলার। তার ডাকনাম কি ছিল আপনাদেরকে বলে দেই, বাংলার ম্যারাডোনা। তাকে সেই নামেই চিনতো পুরো বাংলাদেশ। তিনি রোম্মান বিন ওয়ালি সাব্বির আমাদের সঙ্গে আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে রোম্মান বিন ওয়ালি সাব্বির। ঈদ মোবারক। ঈদ মোবারক, ধন্যবাদ। কেমন আছেন? এবারের ঈদ আমরা বলছিলাম যে বিশ্বকাপ ফুটবলের ঠিক আগ মুহূর্তেই একদম ঈদটা পড়েছে, সুতরাং বিশ্বকাপের জন্য মানুষ প্রেডিকশন করছে, দলের সমর্থনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সবাই আসলে বিশ্বকাপের জন্য অপেক্ষা করছে। 4 বছর পর আবারও বিশ্বকাপ আসছে। আপনার প্রস্তুতি কেমন? ডেফিনেটলি এদিকে ঈদের বিষয় নিয়ে মানুষ চিন্তা ভাবনা করছে, আর খেলার নিয়ে সামনে খেলা শুরু হবে এই আকর্ষণে মানুষ আছে যে খেলাটা কবে থেকে শুরু হয়। তো শুরুর দিনটা অপেক্ষা করছে মানুষ। জি। এখন তাদের কেউ তাদের মানে নিজস্ব প্রিয় দলগুলি যেন অপেক্ষা করছে কবে তাদের খেলা দেখতে পারবে, বিকজ মেসি খেলা বা অন্যান্য রোনালদো খেলবে। জি। তো এই ধরনের প্লেয়ারদের খেলার চিন্তা ভাবনা অনেকে করছে এবং নেইমারও খেলছে, মেসি রোনালদো, নেইমারও খেলছে, মেসি রোনালদো নেইমার। এইবার মানে আপনার প্রিয় দল কোনটি সেটা আমরা জানতে চাই। আপনাকে বাংলার ম্যারাডোনা বলে, ম্যারাডোনার দলই কি আপনার দল? অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমি ব্রাজিল সাপোর্ট করি ছোটবেলা থেকে। ওকে। কিন্তু বাট যখন ম্যারাডোনা খেলেছে তখন কিন্তু ম্যারাডোনা সাপোর্ট করেছি আর কি। তো আমি বলতে পারি যে ব্রাজিল তো আমার ফেভারিট টিম, তারপরেও মেসি ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। তো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা টিম এবার ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয় অনেক বেটার টিম ব্রাজিলের থেকেও। ওকে। অ্যাজ এ পরিসংখ্যান করলে দেখা যায় যে আর্জেন্টিনা বেটার টিম। তাহলে আপনি কি ব্রাজিলকে সমর্থন করবেন না আর্জেন্টিনা? না, ডেফিনেটলি সমর্থন তো আর ব্রাজিলকেই করবেন, আলাদা জিনিস। আচ্ছা, কিন্তু সেটা আপনি আলাদা। এগিয়ে রাখছেন এই দুই দলের মধ্যে, ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে এগিয়ে রাখছেন। আমি একটু জানতে চাই, আমার কৌতূহল যে বাংলার ম্যারাডোনা আপনাকে আসলে প্রথম কে কোথায় কিভাবে বলেছিল, আসলে এটা কি আপনার মনে আছে কোনো? এটা আসলে মানে মাঠের থেকেই হয়ে আসছে। এক সময় দেখা যায় কলকাতাও হয়েছে, ক্যালকাটাও বলেছে প্লেয়ার, মানে আমার কথা বলেছে যখন মোহনায় খেলি আর কি। তো এইটা ঢাকা মাঠের থেকেই এই প্রচলনটা সৃষ্টি হয়ে গেছে আর কি। আপনি কি তার মতো হাইট, তার মতো স্পিড আপনার ছিল এবং হেডে গোল করতে পারতেন, এই সব কারণেই কি আসলে আপনার নামটার সাথে? অ্যাকচুয়ালি আমি যখন ফুটবল খেলতাম তো বেসিক্যালি তখন তো মানে ম্যারাডোনা খুব পিক টাইম, মানে পিক টাইম। ম্যারাডোনা অনেক কিছু অনুকরণ করতাম। তো আমার ভিতরে হয়তো বা দর্শকরা ম্যারাডোনার কোনো আঁচ পেয়েছে যে খেলাগুলো দেখে তাদেরকে ভালো লেগেছে। আমার খেলার মানে ড্রিবলিং বলেন, ক্রসিং বলেন বা পাসিং বলেন, তাদের কাছে ম্যারাডোনার মতো লেগেছে হয়তো বা, সেই কারণে ভক্তরা আমার নামটা ম্যারাডোনা দিয়েছে। আপনি বলছেন যে অনুকরণ করতেন, মানে কোন জিনিসটা অনুকরণ করতেন? প্র্যাকটিসে না মাঠেও ট্রাই করতেন সেটা আসলে ইমপ্লিমেন্ট করার? ডেফিনেটলি প্র্যাকটিসে আমাদের তো প্র্যাকটিস হইতোই, প্লাস আমি কিন্তু ফুটবল নিয়ে সকালেও প্র্যাকটিস করতাম, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতাম এবং বিকেল টিমের সাথে প্র্যাকটিস করতাম। এবং প্র্যাকটিস পরবর্তী সময় আমি প্রায় ক্রস করতাম না হলে 50, 100, 80, 90টা ক্রস করতাম, কারণ আমার সাথে থাকতো, কারণ কিপিংগুলি করতো। তারপর মাঝে মধ্যে নকিবো আর অন্যান্য প্লেয়ারও থাকতো যে ক্রস করলে যে হেডগুলি করে দিত। তো এই পারফেকশনগুলি আসছে এই প্র্যাকটিসের কারণেই। আচ্ছা। তো খেলার পরপরই আমরা কিন্তু এই অনুশীলনগুলো করতাম, যে ওয়ার্ম ডাউন করার পরে তারপরে যে কি কাজগুলি আছে সেই কাজগুলি করতাম। ওয়ার্ম ডাউন আগে কি কাজগুলি করা যায়, যে আমাদের কোচের প্ল্যানিং শেষ, খেলা শেষ, সবাই প্যাক আপ করে চলে যাবে, তখনই আমরা কিন্তু এই ট্রেনিংগুলি করতাম, যে শুটিং ট্রেনিং করতাম, ক্রসিং ট্রেনিং করতাম, হ্যাঁ, বা অনেক সময় ড্রিবলিং ট্রেনিং করতাম, মানে কন্ট্রোলিং ট্রেনিং করতাম। তো এইসব করতে আবার দেখা যায় আফটার ওয়ার্ম ডাউন পড়ার পরে, রিল্যাক্স করার পরে আমরা অনেক সময় মাঝে মধ্যে জিমও করতাম। আচ্ছা। ওয়েট ট্রেনিং করতাম আমাদের যে জিম আমি এই ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা। আবার খেলার আগে দিয়েও কিছু হালকা 10 মিনিট একটু জিম করে তারপর আবার মাঠে নামতাম। এরকম করা হয়েছে আমার। তার মানে আপনি ইন্ডিভিজুয়ালি অনেক ট্রেনিং করতেন, মানে অনেক ট্রেনিং করেছি, দলের ট্রেনিং এর বাইরেও অনেক ট্রেনিং করেছে। এটা মানে কথা মানে বলা যায় যে আমাদের আগে যে প্লেয়ার যারা আছে, মানে আমি বলতে চাই আসলাম ভাই, সালাউদ্দিন ভাই, চুন্নু ভাই, যারা যে প্লেয়ার আছে, যত বড় প্লেয়ার হয়েছে, তারা সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল ট্রেনিং করতো, সব ইন্ডিভিজুয়াল প্লেয়ার ছিল। তার বেসিক্যালি টিমের ছাড়াও কিন্তু তারা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতো সবাই।
মানে সেই কারণেই তারা একটু আলাদা হয়েছে। তারা এই জন্যই নাম করা ফুটবলার হয়েছে। এবং আপনি বাংলাদেশের বলা হয় যে সর্বশেষ কিংবা সেকেন্ড লাস্ট, আমি আপনার পরে আলফাজ ভাইয়ের কথা বলতে পারি, যে স্ট্রাইকার আলফাজ আরমান হ্যাঁ, মানে স্ট্রাইকার আসলে বাংলাদেশ ওইভাবে খুঁজে পায়নি গোল করার জন্য, এখনো পাচ্ছে না খুঁজে, খুব একটা নাম্বার 9 প্লেয়ারের খুব অভাব। মানে সেইটা কি তাহলে ইন্ডিভিজুয়াল স্কিলটা আসলে একদমই সৃষ্টিকর্তা প্রদত্ত, নাকি আসলে ডেভেলপ করারও সুযোগ আছে ইন্ডিভিজুয়াল ট্রেনিং এর মাধ্যমে? ডেফিনেটলি ইট ইজ গড গিফটেড, কিন্তু এটাকে কিন্তু গড গিফটেডটা হলেই হবে না, এটাকে চর্চা করতে হবে। যেমন আমার প্ল্যান ছিল যে আমার চিন্তা চেতনা ছিল, কোনো জায়গায় একটা খেলা দেখছি, তখন তো আমাদের খেলা খুব মানে এত অ্যাভেলেবিলিটি ছিল না। হ্যাঁ, খেলা আমাদের মানে খেলার উন্মাদন অনেক ছিল, মানুষের মানে ফুটবলকে সাংঘাতিক পাগলের মধ্যে ভালোবাসতো। দেখা গিয়েছে অনেক জায়গায় অনেক বাচ্চা ছেলেরা যে ড্রিবলটা করে, ও তো গড গিফটেড জিনিস, ওইটা আমার কাছে মনে হচ্ছে ও এটা কীভাবে করলো জিনিসটা, তো ওই জিনিসটা আমি কীভাবে করতে পারি। তো এরকম প্রত্যেকটা জায়গার থেকে, যেমন ওয়ার্ল্ড কাপের প্লেয়ারদের থেকে হোক, আমাদের প্লেয়ার যারা খেলে তাদের থেকে হোক, আমি কিন্তু কিছু কিছু অনুকরণ করতাম যে এই কাজগুলি ওরা করছে, আমি এই প্র্যাকটিসটা করলে কীভাবে হয়, এই ড্রিবলটা কীভাবে করা যায়। তো এই চিন্তা ভাবনাগুলি আমার মাথায় কাজ করতো যে কীভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়, আরও বেটার পারফর্ম করা যায়। আর আমার একটা ভয় ছিল যে আমি যদি প্র্যাকটিস, যদি রেস্ট টাইমে যদি ধরে দেখা যায় আমাদের রেস্ট ডে দিছে, আমি প্র্যাকটিস যদি কমায় দিই, আমার পারফরমেন্স কি আমার আগামীকাল খারাপ হয়ে যাবে কিনা, বা কদিন পরে খারাপ হয়ে যাবে, এই চিন্তা ভাবনা কিন্তু প্রত্যেক সময় কাজ করতো আমার ভিতরে। এটা মানে একটা এক ধরনের ভয় কাজ করতো। আচ্ছা, সেই কারণে আপনি হয়তো বা বেশি বেশি করতেন। আপনার এই হেডে গোল করার কোনো রহস্য কি আছে? মানে এটা এখন পর্যন্ত আমরা বের করতে পারিনি যে কেন এত বেশি আপনি হেডেও ভালো করতে পারতেন, ক্রস তো করতেনই। মানে আমি বলছি যে আপনার খেলা যারা দেখেছে তারা আসলে মুগ্ধ হতো নানাভাবেই। অ্যাকচুয়ালি আমার খেলার ধরনটা বলি, যেমন আমাদের ফুটবল প্রাথমিক দিক থেকে আমাদের যে আমরা সালাউদ্দিন ভাইরা খেলেছে, তার পরপরই তো আমরা এসছি, তখন ছিল 4-2-4, মানে চারটা মানে ফরওয়ার্ড, মানে লেফট উইং, রাইট উইং, আর দুইটা স্ট্রাইকার। তা আমরা ওই উইং থেকে খেলা শুরু হয়েছি। যখন 4-3-3 খেলা হলো তখন উইং থেকে খেলা, যখন 4-4-2 খেলা হলো তখন মিডফিল্ডে চলে আসলাম। তখন এই টোটাল মাঠেই খেলতাম, লেফট রাইট প্রতিটা জায়গায়, যেমন ম্যারাডোনা প্রত্যেকটা জায়গায় খেলে, মেসি প্রত্যেকটা জায়গায় যে খেলে, সেরকম জায়গায় খেলতাম। তো তখন ওই অভ্যাসটা হয়ে গেছে যে পুরো সারা মাঠ মানে ডিফেন্স থেকেও বল নিয়ে এসে যোগান দিতে হইতো যে গোল করানোর জন্য। আচ্ছা, মানে পুরো মাঠে মানে টোটাল ফুটবলের যে ধারণাটা সেটা আসলে তখন একদমই তখন মানে টোটাল ফুটবল খেলতে হবে। একটা অ্যাকচুয়ালি একটা ভালো প্লেয়ারের গুণ হলে সে কমপ্লিট ফুটবলার হইতে হয়। সে গোল করাইতে পারে, সে গোল করতে পারে, সিচুয়েশন চেঞ্জ করতে পারে, মানে খেলা মাঠে এনভায়রনমেন্টকে চেঞ্জ করে দিতে পারে, সে হলো বেস্ট ফুটবলার। আপনার জীবনে যদি বলি যে কোন ফুটবলারের প্রভাবটা সবচেয়ে বেশি কিংবা আপনাকে প্রভাবিত করেছে খেলোয়াড় হিসেবে বলি, দেশে বিদেশে, দুটোই বলতে পারেন, বিদেশেরটাও জানতে চাই, ওয়ার্ল্ড কাপের কোনো দলের কোনো প্লেয়ার? বিভিন্ন সময় ম্যারাডোনা ছিল, তারপরে প্লাতিনি ছিল, এদের স্কিল ছিল, এদের বল পজিশন নেওয়ার ব্যাপারগুলো ছিল, গ্যাপ ক্রিয়েট করার ব্যাপার ছিল। টিগানা অনেক ভালো ফুটবলার ছিল। হ্যাঁ, এরকম আরও অনেক প্লেয়ার আছে যারা খুব ভালো খেলে, তাদের এই স্পেসগুলি ক্রিয়েট করার যে মানে করতো, সেগুলো শিখতাম যে কিভাবে এই অ্যাটাকিং বেলায় কিভাবে কি স্পেস ক্রিয়েট করতে হয়, কিভাবে বলটাকে মানে দিয়ে ডিফেন্সকে ফাঁকি দিয়ে একটা স্পেস ক্রিয়েট করা, যে স্পেসটা ক্রিয়েট করলে একটা ক্রস করলে একটা গোল। আচ্ছা, দেখা যায় আবার মাঝে মাঝে দেখা যেত যে মাঝখান থেকে ডিফেন্সটা কিন্তু অবস্থায় আছে, আনরেডি অবস্থায় আছে। আমার স্ট্রাইকার যদি আমার আই কন্ট্যাক্ট যদি ঠিক থাকে, দেখা যায় 1 পাস 1 গোল হয়ে গেছে। এরকম অনেক গোল করেছি আমি, আমেরিকা থেকে অনেক গোল করেছি। এবং আমি যখন আমি আর আমেরিকা স্টার্ট করব, তখন আমেরিকা বলতে, সাব্বির গোলকিপার কিন্তু আগায় আছে, তুমি আমাকে বলটা দাও। আমি আজ থেকে বল দিয়েছি, 1 শুটে গোল করে দিয়েছি। তো এই যে আই কন্ট্যাক্ট, এই যে আমাদের কম্বিনেশন, এবং আমি রহিমবাবু যখন এসেছিল, আমি 5 খেলে 5টা হ্যাট্রিক, পরপর 5 খেলে 5টা হ্যাট্রিক করেছি তাকে। মানে আমার সাথে যারাই খেলা খেলেছে স্ট্রাইকাররা, তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ খেলেছে, তাদের সাথে বোঝাপড়া ইজি ছিল, এবং খুব ইজি, এমনভাবে বল দিতাম তারা গোল করতে সহজ হতো, তাদের জন্য কঠিন হতো না। মানে এখন অনেক সময় দেখি আমরা স্বার্থপরতার খেলাটা দেখি, যে নিজে গোল করতে চায়, সেটা আপনি তখন মানে স্যাক্রিফাইস করে দেওয়ার চেষ্টা করেছেন। বেটারমেন্ট আমার থেকে যদি বেটার পজিশন হয়, তাহলে আমি তাকে গোল করিয়েছি আর কি। আচ্ছা, মানে দেখা যায় আমার হ্যাট্রিক হচ্ছে আমি গোল বললে, আমি না করে একজন করিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো এরকম সময় গিয়েছে আর কি। আচ্ছা, আমরা তার মানে আপনার মাঠের খেলার সম্পর্কে আমরা জানলাম, এবং নিজের ধারণা সম্পর্কে ম্যারাডোনা আপনাকে প্রভাবিত করেছে অনেক।
কোন জিনিসটা আপনার মনে হয় যে আপনি সবচেয়ে বেস্ট করতে পারতেন ওই সময়? আপনার কোন স্কিলটা বেস্ট ছিল মনে হয়? স্কিল তো অনেক নানা ধরনের স্কিল আছে। মানে বল আদান প্রদান করা, ড্রিবল করা এবং বল পজিশন ক্রিয়েট করা। সবচেয়ে বড় মানে কনফিডেন্স ছিল আমার হলো আমার মানে ক্রসিং করা, এটা ভেরি এফেক্টিভ। এবং আমি যতগুলি ক্রস করতাম প্রত্যেকটা বলই ডেঞ্জারাস ব্যাপার ছিল, গোল হবেই হবে এরকম আর কি। আনফরচুনেটলি যদি স্ট্রাইকার মিস না করে, হ্যাঁ, মানে এটা কিন্তু খুব ডেঞ্জারাস ছিল। মনে করেন একদম স্পটে কিংবা স্পটে এমন একটা স্পটে ক্রস করতাম যে তার গোল করতে খুব সহজ হয়ে যেত। এবং 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 আমি যখন খেলেছি বা খেলার পরেও আবনের সমর্থকরা বলতো যে সাব্বির ভাই আপনার পায়ে বল গেলে আমরা খুব ভয় থাকতাম যে কখন গোল হয়ে যায়। তো এই জিনিসটা আমার ভিতরে ছিল আর কি। এবং আপনি মোহামেডানের সাব্বির নামেই পরিচিত, এবং মোহামেডানে আপনি আপনার জীবনের বেশিরভাগই খেলেছেন। কোনো ম্যাচটার কথা কি মনে পড়ে যে আপনি ক্রসের কথা বললেন, কিংবা কোনো ম্যাচে এমন একটা সিনারিও থেকে আপনি ম্যাচটা মোড় ঘুরিয়ে দিয়েছেন? এরকম অনেক ম্যাচ আছে। যেমন আমি বলি এক্সাম্পল, যে আমি অসুস্থ হয়েছি, জ্বর হয়েছে, আমি খেলবো না, আমি বেঞ্চে বসে আছি, আমি জার্সি আমার দিছে, আমি খেলবো না, কি দেখা যাচ্ছে যে আমার টিম হারতেছে, 1 গোলে হারতেছে, তখন আমাকে নেমে খেলতে হয়েছে। আর একটা আমি মজার কথা বলি, আমাদের ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলা, আমরা মহানগর ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতো, মালয়েশিয়াতে একটা খেলা ছিল পাহাঙ্গের সাথে। তো যেটা আমাদের খুব ভালো খেলেছিলাম, পাহাঙ্গের সাথে আমাদের জিতার ম্যাচ ছিল, কিন্তু আমরা আনফর্চুনেটলি হেরে যাই ম্যাচটা। তো কোনো কারণে ওই এমেকা, ইলিয়াস, কায়সার হামিদ, মন্টু আমার রুমমেট ছিল, ওরা একটু বাইরে গিয়েছিল। পরের দিন আমাদের পাহাঙ্গের সাথে খেলা। তো ওস্তাদ আবার কি করতো, রাত্রে 9টার 10টার সময় সবসময় দেখতো যে দরজা চিপাতে সবাই ঘুমাইছে কিনা, নিচে দিয়ে দেখতো। এত সে সিরিয়াস ছিল প্লেয়ারদের ব্যাপারে। তো তারা একটু দেরিতে ফিরছে, তখন আমি একটু দরজা থেকে বের হয়ে আমি একটু বারান্দা বের হয়েছি, দেখি ওস্তাদ ওই দূরে দাঁড়িয়ে রয়েছে, আমাকে আবার দেখছে। তা আমার তো টাইম মতো ঘুমানোর কথা, তো ওই ম্যাচ খেলা শেষ করে ফেললাম। এর পরবর্তী যখন আসলাম, যে ওস্তাদ আমার সাথে কথা বলে না, তার কিন্তু অ্যাটিটিউড ছিল, যার সাথে তার প্রবলেম হয় সে কিন্তু কথা বলবে না তার সাথে, হ্যাঁ, তো অ্যাটিটিউড দেখাবে আর কি। তা যখন আমি আসলাম তখন তো আমার সাথে ওয়ারির সাথে খেলা, তো সবাই খেললো, আমাকে ড্রপ করে রাখলো। আচ্ছা, জিত সে আমি কেন বাইরে গেছি, সে ভুল ধারণা নিয়েছে। পরবর্তী সময়ে ওয়ারি কিন্তু 2টা গোল দিছে আমাদের। আচ্ছা, পরে আমাকে ওয়ার্ম আপ করার পর আমরা 3-2 গোলে জিতে দিয়েছি, বদলি হিসেবে আপনি সাবস্টিটিউট হিসেবে নেমেছেন। পরে আমি 3 গোল জিতে। তা এখন ওস্তাদ কিন্তু পরবর্তী সময়ে আমার সাথে কথা বলার পরে যে বললো যে সাব্বির, আই এম সরি অ্যাবাউট ইট, আমি ভুল বুঝতে পারছি। আমি যখন ডিসকাস করলাম, তো ওস্তাদই আমাকে অ্যাকচুয়ালি সে আমাকে আমার পারফরমেন্সের জন্য কিন্তু আমাকে সবসময় খেলাইতো। হ্যাঁ, এবং সে কিন্তু অনেক বড় কথা বলে গেছে যে বাংলাদেশে কোনো ফুটবলার থাকলে ইউরোপে খেলার মতো, যে কোনো টিম খেলার মতো সাব্বির আছে। কিন্তু এটা কিন্তু আমাকে শুধু অনেক অনেক সাংবাদিককে বলে গেছে। জি, অবশ্যই আপনার সম্পর্কে আমরা দেখেছিও শেষ দিকে, এবং আমরা শুনেছিও অনেক কথা। যে আমি বলছিলাম যে বাংলাদেশে আপনার মতো আসলে স্টার আর নতুন প্রজন্মে খুব কমই এসেছে, এবং আপনাদের প্রজন্ম কিংবা তার পরের প্রজন্মই আসলে শেষ। আবারও ফুটবলের কথা বলি এবং মোহামেডানের কথা বলি। মোহামেডানের তখন তো প্র্যাকটিস দেখতেও অনেক মানুষ আসতো, কিংবা প্র্যাকটিসেও আসতো মানুষ, মাঠে তো আসতোই, মানে সেটা নিয়ে কোনো কথাই নেই। সেই দিনগুলোর কথা কি এখনো মনে পড়ে? কোনো স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করবেন? ডেফিনেটলি। যখন আমরা ঢাকা ইউনিভার্সিটি প্র্যাকটিস করি, 5-6 হাজার দর্শক বা 3-4 হাজার, আমি গণনা করতে পারবো না, হয়তো আনুমানিক ধারণা করতে পারি, 3-4 থেকে 5 হাজার দর্শক হইতো। তো ইউনিভার্সিটি টিম তখন কিন্তু আমাদের অনেক প্লেয়ার ইউনিভার্সিটি টিমে খেলতাম, যেই কারণে আমাদের স্যাররা কিন্তু আমাদের কিন্তু লয়াল ছিল। এবং দর্শকরা যে এত জ্বালাইতো, ওখানে যে স্টাফরা ছিল তারাই বাদাম, তারপর চানা বুট এগুলো খেয়ে পুরা মানে গ্যালারিকে মাঠটাকে নষ্ট করে রাখতো। তো যেই কারণে আমাদেরকে অনেক এই ব্যাপারে অনেক কথা শুনতে হয়েছে যে আমাদেরকে মাঠ দিবে না, এই দিবে না, সে এমন দর্শক হইতো। এবং ওয়ালে আমরা যে ইউনিভার্সিটি রোডে দিয়ে যাই ভিতরে ঢুকে, এই ওয়ালটা আছে না, এই ওয়ালটা গাছের উপরে উঠে উঠে মানুষ প্র্যাকটিস দেখতো। মানে এত ক্রেজি ছিল মোহামেডানের প্রতি, মানে তখনকার দর্শক মোহামেডানের আবহাওয়া এত ক্রেজি ছিল। তো এই ক্রেজটা কোথায় গেল? আমরা স্টার হারিয়েছি। আজকে ফুটবলের ওই স্টারগুলি এখন যদি আবার নতুন প্রজন্মে আমাদের স্টার করতে পারতাম, আমরা আসলে বলবো আমরা ব্যর্থ। আমি যদি নিজে বলি আমি ব্যর্থ, আমি এজ এ ফুটবলার হিসেবে, যে আমরা কেন আমাদের নতুন প্রজন্মকে আমরা ভালো কিছু দিয়ে দিতে পারলাম না বা করতে পারলাম না, এটা আমাদের দুঃখ।
এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। আমরা ঈদের সময় দুঃখের কথা শুনতে চাই, একই সাথে আনন্দের কথাও শুনতে চাই। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে আপনার বিশ্বকাপের প্ল্যান কিংবা আগের বিশ্বকাপগুলোর অভিজ্ঞতাও আমরা শোনার চেষ্টা করবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির এই ঈদ বিশেষ আয়োজনে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনারা দেখছেন ঈদের বিশেষ আয়োজন, আর এই বিশেষ আয়োজন এমন একটা সময় বিশ্বকাপ হাতছানি দিয়ে ডাকছে, তাই বিশ্বকাপ উন্মাদনার ঈদ আমরা এই শিরোনামে আসলে আমাদের বিয়ন্ড দ্য গ্যালারি সাজিয়েছি। আজকে আমাদের আয়োজনে অতিথি হয়ে আছেন রুম্মান বিন ওয়ালি সাব্বির, বাংলার ম্যারাডোনা। আমরা আগেই বলছিলাম অনেকেই তাকে এই নামে ডাকতেন, কিন্তু তার পছন্দের দল ব্রাজিল। ব্রাজিলের সেরা ফুটবলার কিংবা আপনার পছন্দের ফুটবলার কে ব্রাজিলের? ব্রাজিলের দল মিলে পেলে, এটা তো নো ডাউট অ্যাবাউট ইট। পেলে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার, নো ডাউট অ্যাবাউট। কারণ পেলের ডান বাম পায়ের যে কাজ ছিল সেই সময়কার খেলা। পেলে যদি এই সময় জন্মগ্রহণ করতো তাহলে তো আরো আরো অনেক বেটার ফুটবল খেলতে পারতো। তারপরেও ব্রাজিলে অনেক প্লেয়ার আছে, যে প্লেয়ারদের নাম অনেক স্বর্ণাক্ষরে লেখা থাকা। রোনালদো আছে, রিভালদো আছে, জিকো আছে, হ্যাঁ, রবার্তো কার্লোস আছে, তারপরে গ্যারেঞ্চা আছে, অনেক নাম, অনেক প্লেয়ার নাম মানে বললে অনেক বড় লিস্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাউকে কি অনুসরণ করতেন ব্রাজিলের? আর্জেন্টিনার কিংবা অন্য দলগুলোর কথা বলছিলেন, ব্রাজিলের কারো খেলা কিংবা আমাদের সময়কার যে একটা ক্রেজ ছিল তখন পেলেকে নিয়ে উন্মাদনা ছিল। এরপরে আমরা যখন একটু বুঝতে শুরু করলাম তখন থেকে কিন্তু ম্যারাডোনা আসলো। তখন থেকে ম্যারাডোনাকে অনুকরণ করা বা অন্যান্য যে ইউরোপিয়ান যে প্লেয়ারগুলো ছিল তখন কি ওই সময় প্লেয়ার দেখে, ডেনমার্কের অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, হ্যাঁ, লাউড্রফ ছিল, তো এদেরকে আসলে অনুকরণ করা নানারকম ভাবে। এইটাই ছিল আমাদের একটা চিন্তা ভাবনা আর কি। ব্রাজিল তো অনেক দিন বিশ্বকাপ জেতে না, এবার কি মনে হচ্ছে আপনার? মানে আপনার চাওয়াত, আপনি শুরুতেই বলছিলেন যে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে, কিন্তু আপনার চাও ব্রাজিল জিতুক, মানে কিন্তু এটা বলতেছি যে এটা মানে ওয়ার্ল্ড প্লেয়ারদের র্যাঙ্কিং এর কথা বলছি, যে ম্যাক্সিমাম আর্জেন্টিনা অনেক প্লেয়ার কিন্তু বিভিন্ন দেশে খেলছে এবং তাদের প্লেয়ার প্রডিউসড অনেক বেশি ব্রাজিলের তুলনায়। এবং ব্রাজিলের যে প্লেয়ারগুলি আসছে, নতুন প্লেয়ার আসছে, তাদের থেকে কিন্তু আর্জেন্টিনার প্লেয়ার অনেক এগিয়ে আছে। আমি বলবো যে ব্রাজিল একদম খারাপ তা না, আমি বলছি ব্রাজিলে কিন্তু মানে আমি বলি আমি টোটাল ফুটবল যদি হয় ব্রাজিল অনেক মানে গুড ফুটবলার, কারণ তারা বেসিক অনেক বেটার। হ্যাঁ, এখন বলা যায় না যে এমনও সময় দেখা যায় যে ব্রাজিল খারাপ টিম আমরা বলতেছি, কিন্তু দেখা যায় চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে অবশ্যই। হ্যাঁ, তো সেটা মানে এখন র্যাঙ্কিং এ ব্রাজিল মনে হয় খুব সম্ভবত টপ টায়ারে 5টা সেরা 4-5 আছে, তাই না? সব সময় কিন্তু তারা একটা র্যাঙ্কিংটা জুনের শুরুতে ডিক্লেয়ার হবে। তারা কিন্তু প্রত্যেক সময় ম্যাক্সিমাম সময় আমার কাছে ধারণা ম্যাক্সিমাম সময় কি ব্রাজিল 1 নাম্বার পজিশনেই ছিল। এই কয়েক বছর দিতে হবে ব্রাজিল পিছিয়ে গেছে। তা আমি বলবো যে আমি আশা করবো যে ব্রাজিল ভালো রেজাল্ট করবে, কারণ মানুষের মানে উন্মাদনা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে। তো ওরা ওই লেভেলের ফুটবল, ওই লেভেলে যেতে পারে, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনাল পর্যন্ত যেতে পারে, তাহলে খেলা কিন্তু আরো জমে উঠবে। 100%। ব্রাজিলের খেলা কিংবা বিশ্বকাপের খেলা আপনি কবে থেকে মানে নিয়মিত মোটামুটি মনে করে দেখতে পারেন? কোন সালে নিয়মিত? আমরা ওই 86 ওয়ার্ল্ড কাপ 90 দেখছি, মেসি রসির খেলা দেখছি, রসি বলতে ওটা দেখছি। বাট 86 থেকে আমরা ভালো মতো খেলা শুরু করলাম। এই ম্যারাডোনার যে মানে উন্মাদনা, এই ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হয়েছে যে যতগুলি ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছে তার ভিতরে এই 86 এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এটা একটা জমজমা ফাইনাল ছিল। এবং লাস্ট ফাইনাল যেটা 2022, এইটা হলো মানে সবচেয়ে বেস্ট ফাইনাল হয়েছে। মানে সবসময় টান উত্তেজনা, লাস্ট পর্যন্ত ট্রাইব্রেকার। ওই সময় মানুষের চিন্তা হবে যে কে চ্যাম্পিয়ন হবে। তো একটা জিনিস আমি বলবো যে আর্জেন্টিনার কথা বলবো, যে আর্জেন্টিনা শিরোপা পেয়েছে অনলি ফর মেসির কারণে। কেন আমি এটা বলবো যে আর্জেন্টিনা যে কিন্তু যে খেলাগুলো খেলেছে আমরা যে দেখে যে কোনো সময় আর্জেন্টিনা আউট হয়ে যেতে পারতো, যে কোনো সময় বাদ হয়ে যেতে পারতো। কিন্তু আমি বলবো মেসির যে ভদ্রতা, নম্রতা, এই কারণে আল্লাহকে গিফটটা দিয়েছে। কারণ ও বেসিক্যালি খুব ভদ্র এবং মানে কেউ তাকে সে মারলে ডাউন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, এবং সে খুব বিনয়ী। বিনয়ী কারণে কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা আল্লাহ হাতে ধরে তাকে দিছে।
সম্মানিত করেছে। একজন ব্রাজিল সমর্থক হয়েও আর্জেন্টিনার এই জয় বাংলাদেশে যেরকটা হয় আসলে মেনে নিতে পারে না। আপনি তো খুব আর্জেন্টিনার স্তুতিও করছেন। না, কেন করছি, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে করছি, সাপোর্টার হিসেবে না, কিন্তু আচ্ছা। অ্যাজ এ প্লেয়ার হিসেবে করছি যে তার যে ডাউনওয়ার্ডস থেকে কিন্তু সেই শিরোপা সে আল্লাহ তাকে দিয়েছে এবং সে কিন্তু পাওয়া উচিত, এবং এইটা না পেলে কিন্তু সে পরিপূর্ণ হইতো না। তা আমার কাছে মনে হয় যে এটা আল্লাহ তাকে করে দিয়েছে। এটা কিন্তু শুধু ব্রাজিল সাপোর্ট না, পুরা পৃথিবী সবাই কিন্তু এটা মেনে নিয়েছে যে না, মেসির মতো একটা ছেলে ওয়ার্ল্ড কাপ পেয়েছে। এটা কিন্তু সবাই কিন্তু এক্সপেক্ট করেছে এবং কিন্তু চেয়েছিল তাই। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু মানে চাইনি যে ফ্রান্স আবার জিতে যাক। হ্যাঁ, এবার মেসি কিংবা রোনালদো কিংবা নেইমার যেমন কখনো বিশ্বকাপ পায়নি, রোনালদো যেমন কখনো পায়নি, তাদের জন্য কি আপনার একই রকম চাওয়া আছে যে তাদের হাতেও কারো হাতে উঠুক বিশ্বকাপ? আসলে পারফরমেন্সটা তো নেইমারের পারফরমেন্স খুব নট আপ টু দ্য মার্ক। যদিও তাকে পরে টিমে নেওয়া হয়েছে, তো টিমটা এখনও আমি পুরোপুরি খেলা দেখিনি যে তাদের পারফরমেন্সটা কেমন। তো আমার কাছে যতটুকু মনে হয় যে আর্জেন্টিনা অনেক বেটার টিম, মানে 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 ভালো টিম এই দুইটার মধ্যে। কিন্তু ওভারঅল কি আপনি ফ্রান্স স্পেনকে এবার না, বলা হচ্ছে? আমি বলবো যে এখানে ফ্রান্স ভালো টিম, স্পেন ভালো টিম, ইংল্যান্ড ভালো টিম। হ্যাঁ, এই 5টা টিম কিন্তু সম্ভাব্য আছে। তারপরে আপনি যদি আমাকে লিস্টটা দিতে পারতেন তাহলে আমি বলতে পারতাম। এখনো সবার টিম ডিক্লেয়ার হয়নি, যেহেতু 1 তারিখ পর্যন্ত সুযোগ আছে, সেই কারণে। তো আমার কাছে মনে হয় যে মরক্কো ভালো করতে পারে। হ্যাঁ, মরক্কো লাস্টে গতবারে সেমিফাইনালিস্ট তারা ছিল, ভালো খেলতে করতে পারে। তারপরে ক্রোয়েশিয়া ভালো করতে পারে। সুতরাং এই দলগুলোর চান্স আছে, মানে একটা লেভেল আছে, প্রত্যেকটা টিমের কিন্তু একটা লেভেল। দেখেন, আমি বলবো যে 66-এ ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ইংল্যান্ড কিন্তু অনেকবার কিন্তু ভালো ভালো টিম আসছে। লাস্ট ইয়ারে কিন্তু টিমটা খুব ভালো টিম ছিল, ইউরো চ্যাম্পিয়ন হয়ে তারা এসেছিল, খুব ভালো টিম ছিল, কিন্তু তারা কেন যেন ওয়ার্ল্ড কাপে তারা একটা পর্যায়ে যায় ছিটকে পড়ে যায়। তো এইটা কিন্তু ইংল্যান্ডের একটা দুর্ভাগ্য বিশাল, আমি মনে করি। রোনালদোর কথা একটু জানতে চাই যে মেসির মতো রোনালদোরও হয়তো এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ, হয়তো না এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ, আসলে বলতেই হবে। গতবারও আমরা বলেছিলাম যদিও, কিন্তু এবারও লাস্ট ওয়ার্ল্ড কাপ। রোনালদো, আপনার কি মনে হয় যে তার চান্সেস কেমন আছে? তার দল, পর্তুগাল টিম নট ব্যাড, পর্তুগাল টিম ভালো। রোনালদোর বয়স হয়ে গেছে, তো ও মানে আমি মনে করি যে এখন ওর যে এজ, সেই অনুযায়ী ওর ডি বক্সে কিন্তু ডেঞ্জারাস, এবং হাইট লেভেল অনেক ভালো। ক্রস হলে ফিটনেস লেভেল ভালো, ক্রস হলে গোল করার কোনো বিষয় না তার জন্য, কিন্তু তাকে প্রপারলি বল তাকে দিতে হবে। একটা বয়স হয়ে গেলে একটা ব্যাপার হয় কি, যে অনেক সময় কন্ট্রোলিং থাকে না। হ্যাঁ, যে কন্ট্রোলিংটা ইয়াং বয়সে থাকে, মিডল বয়সে কন্ট্রোলিং থাকে, যে আমি জাম করে হেড করব, বা আমি ফাইট করে আমি কিক করে গোল করব, ওই জিনিসটা হয় কি একটু দুর্বল হয়ে যায়। তো যেই কারণেই কিন্তু পারফরমেন্সটা কিন্তু আপ টু দ্য মার্ক থাকে না। একদমই শেষ প্রশ্ন, সংক্ষেপে জানতে চাই, এবারে বিশ্বকাপ দেখার পরিকল্পনা আপনার কেমন? কি আয়োজন করতে চান? দেখার পরিকল্পনা যদি আমি বেসিক্যালি বাসায় দেখি, আর যেহেতু খেলা হবে, আমেরিকাতে খেলা হবে, রাতে খেলা হবে, তো বাসায় দেখা ছাড়া কোনো উপায় নেই। হয়তো বা এমন হতে পারে কোনো ভালো খেলা যদি হয়, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, হয়তো বা দেখা যায় আমরা প্লেয়াররা মিলে একসাথে দেখতে পারি, বা বন্ধু বান্ধব একসাথে দেখতে পারি। তো এই উন্মাদনা ঢাকা শহরে বিভিন্ন জায়গা হয়, তো এখন বলতে পারছি না, সিচুয়েশন ডিমান্ড করবে কোথায়। বিশ্বকাপ উন্মাদনার জন্য আগাম আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ আমাদের এই ঈদ আয়োজনে আসার জন্য, রোমান বিন ওয়ালি সাব্বির, বাংলার ম্যারাডোনা তিনি। এবং আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। এবারের বিশ্বকাপ আসছে এবং আপনি নিশ্চয়ই প্রস্তুত হচ্ছেন আপনার দলকে সমর্থন জানানোর জন্য, পাগলামি করার জন্য। পুরো বাংলাদেশই কিন্তু বিশ্বকাপে এই পাগলামিতে মাতে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।